সকলে হাততালির সঙ্গে স্বাগতম করুন লখনৌ কেশরীর মুখ্য অতিথি শ্রী হনুমান পান্ডে মহাশয়কে। জেলা লখনৌর সীতাপুরের মাটিতে দুই মাটির মানুষ মুখোমুখি লড়তে হবে কুস্তি, আর জিতবে সেই খেতাব যা প্রত্যেকটা পালোয়ানের স্বপ্ন হয়ে থাকে, লখনৌ কেশরী। জোরদার হাততালির সঙ্গে আপনারা স্বাগতম করুন 12টা গ্রামের পালোয়ানদের হারিয়ে এখানে খেতাব জিততে এসেছেন পালোয়ান বলবন্ত সিং। হাততালি। পিতার শিক্ষা এবং আশীর্বাদকে নিজের পুঁজি করে তার দেখানো পথে চলে ন্যাশনাল চ্যাম্পিয়নের খেতাব জেতার পরে এবারে কেশরীর এই কুস্তির খেতাব জেতার জন্য এসেছেন আমাদের পালোয়ান রাজবীর। আমি মুখ্য অতিথি হনুমান পান্ডে মহাশয়কে অনুরোধ করব যে ঘন্টা বাজিয়ে আজকের প্রতিযোগিতা শুরু করুন। লখনৌ কেশরী তো বলবন্তই হবে। সাওয়াজ বলবন্ত, দেখিয়ে দে ভাই। গ্রামের এই কুস্তিতে দুজন পালোয়ানি নিজেদের খেলার জন্য খুবই জনপ্রিয়, কিন্তু এই মুহূর্তে বলবন্ত সিং এর পাল্লা ভারী মনে হচ্ছে। রাজবীরের হাত পা দুটোই ভাঙবে। ভালো হয় দুটোই যদি ভেঙে দেয়। এই রাজবীরের জন্য আমাদের গ্রামের কোনো পালোয়ানি ন্যাশনাল পর্যন্ত যেতে পারেনি। হ্যাঁ, আজকেই কুস্তিগির এই উদ্দেশ্যেই নেমেছে। হ্যাঁ, আর ন্যাশনাল চ্যাম্পিয়ন রাজবীর এবারে লখনৌ কেশরীর খেতাবও জিতে নিয়েছেন। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। বজরংবলীর আশীর্বাদ সর্বদা তোমার মাথার উপরে এভাবেই থাকুক। সাব্বাস, খুব ভালো, সাব্বাস। আমার ওপর তো দুটো প্রভু হনুমানের কৃপা আছে। বাবা চলে যাওয়ার পর যে রাস্তা দেখিয়েছিলেন আপনি, সেই পথে এগোচ্ছি আমি। রাজবীর, এই সব তোমারই পরিশ্রমের ফলাফল। যদি আমরা তোমাকে সাহায্য নাও করতাম, তবুও নিজের পরিশ্রমের জন্য তুমি সেইখানেই থাকতে যেখানে আজকে দাঁড়িয়ে আছো। এভাবেই নাম উজ্জ্বল করো, নিজের আর পুরো দেশেরও। হ্যাঁ দাদা। এই নাও। কিন্তু তার আগে সম্মান তাকে, যার কাছে ঋণী প্রত্যেকটা পালোয়ান। মাটি। যে মাটির সম্মান করে
মাটিও তাকে সম্মান করে। এই কথাটা তোমার বাবা বারবার বলে আমাদের মতো পালোয়ানদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। মাটি, আখাড়া, কুস্তি, পালোয়ান এটা একটা গাঁটবন্ধন, ভালোবাসার, তপস্যার। এই সবই ধর্মের সাথে জুড়ে আছে। ধর্ম আর এই পেশা, কোনোদিনও ভুল কাজ করে এটার নাম খারাপ করো না। হ্যাঁ দাদা। তাছাড়া মা কেমন আছে? মা ভালো আছেন, আপনাকে খুব মনে করেন। ইন্ডিয়া টিমে সিলেকশন হয়ে যাওয়ার পর দেখা করতে যাব আমি। কিন্তু আপনাকে তাড়াতাড়ি আসতেই হবে, কারণ অ্যানাউন্সমেন্টও যে কোনো সময় হয়ে যাবে দাদা। তোমার ইন্ডিয়ার হয়ে খেলার জন্য তো আমিও অপেক্ষা করছি। লখনৌ কেসরি কার মতো হো। মা, তুমি তুমি কি করছো? আমি কতবার বলেছি এত ভারী জিনিস তোমার তোলার কোনো দরকার নেই, যদি কোথাও লেগে যেত তখন। আচ্ছা একটা কথা বলি, এইসব কাজবাজ করার তোমার এখন কোনো দরকার নেই। আমি করব না তো কে করবে? হ্যাঁ, প্রণাম কাকি। আরে ভালো থাকো মা। আচ্ছা সীমা, এসো মা, চলো এসো, বসো। ও যদি আমাকে আগের থেকে বলতো তাহলে আমি সব ব্যবস্থা করে রাখতাম। মা তুমি প্রস্তুতি নিয়েই নাও আমাদের বিয়ের। আচ্ছা, আর ধৈর্য ধরছে না? মার সামনে একটু তো লজ্জা পা। বাহ, এবার এতে লজ্জার কি আছে? ও যখন এই বাড়িতে আসবে তখন তো তোমাকে সাহায্যই করবে, তাই না? একটু চুপ কর না, আমি ওকে কিছু জিজ্ঞেস করব। আচ্ছা মা, কোথায় থাকো তুমি? আসলে কাকিমা আমি সামনে সীতাপুরে থাকি, লখনৌ রোড আছে না ওখানে। পালোয়ান নফির সিং এর মেয়ে আমি। মা, তুমি জানো তো তোমার বাবা আর রাজবীরের বাবার ব্যাপারে? মা ও সব কিছু জানে। তারপরেও তুই? মা তুমি চিন্তা করো না, আমার ওর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। যখনই আমি ইন্ডিয়ান কুস্তিতে সিলেকশন হয়ে যাব তখন আমি নিজে গিয়ে সীমার বাবা দাদার সাথে কথা বলে আসব। আমার বিশ্বাস যে আমি সীমার পরিবারকে মানাতে পারবো। চিন্তা করো না তুমি, আমি আর সীমা সব ঠিক করে দেব। স্যার, এই লাড্ডুটা খান আপনি। আরে মিষ্টি তো খাওয়াচ্ছ, খাওয়ানোর কারণটা তো বলো। বলছি স্যার, আরে কি তুমিও নাও? হ্যাঁ। আরে বাহ 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 বাহ, মুখমিষ্টি করা হচ্ছে। মীনাক্ষী, শেষ পর্যন্ত বিয়ের জন্য তুমি ছেলে পছন্দ করেই ফেললে। শম্ভু বাবু, আপনি আপনার মাথায় এত প্রেসার দেবেন না। আসলে এই মিষ্টিটা হনুমান স্যারের তরফ থেকে। ওনাকে শুভেচ্ছা জানান, দিন, খাইয়ে দিন। কি, হনুমান স্যার মিষ্টি নিয়ে এসেছে? এ তো দারুণ ব্যাপার, ভাববারও প্রয়োজন নেই। দাদা অভিনন্দন। আরে সবাই অভিনন্দন দাও হনুমান স্যারকে, বিয়ের প্রস্তুতি নিয়েই ফেলেছে। আপনার মা আমায় সব সময় বলতেন আপনার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, সেই আনন্দে আমি অনেকগুলো মিষ্টি খাবো। বলছি শম্ভুবাবু, রিল্যাক্স রিল্যাক্স, তুমি এত চিন্তা করে মাথায় জোর দিও না, তুমি মিষ্টি খাও। স্যার, ওই আমার একজন গুরু আছেন পরম শ্রদ্ধেয়, ওনার ছেলে রাজবীর, ওর ন্যাশনাল রেসলিং টিমে সিলেকশন হয়ে গেছে। এই দেখুন। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। শম্ভুবাবু, এই খবরটা একটু জোরে সবাইকে পড়ে শোনাও তুমি। এই নাও। স্যার, আমি একটা কল করে আসছি। আচ্ছা। প্রণাম দাদা। হ্যাঁ প্রণাম রাজবীর, ভালো থাকো। আরে তুমি তো আমাদের সকলকে সত্যিই গর্বিত করেছো। এই সবকিছু আপনারই আশীর্বাদ দাদা। হ্যাঁ, কখন যাচ্ছ? দাদা আমি কালকে দুপুরবেলা বেরোচ্ছি। ঠিক আছে, আমি বাড়ি পৌঁছে যাব, প্রস্তুতি নাও। ঠিক আছে দাদা, প্রণাম দাদা। প্রণাম প্রণাম। অদ্ভুত ছেলে তো। বললো মা তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও, আমি এক্ষুনি আসছি। কোথায় গেল আবার? ফোনে পাচ্ছি না, ট্রেনটা না মিস করে ফেলে। মনে হয় এসে গেছে, আসছি। আরে হনুমান, প্রণাম মাসিমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। সাক্ষী,
তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বিয়ের পর যতবার এসেছো সাক্ষীকে নিয়ে এসেছিলে সাথে করে, কিন্তু এখন তুমি একা। এসো, ভেতরে এসো। কোনো ব্যাপার না মাসিমা। তাছাড়া অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। রাজবীর শুধু আমাদের গুরুজির নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে ও। আমরা সকলে গর্বিত ওর উপর। এর মধ্যে তোমারও অবদান অনেক আছে। তোমারও গুরুদক্ষিণা পূরণ হলো, তুমি ওর স্বপ্ন পূরণ করেছো। না মাসিমা, এসব রাজবীরের পরিশ্রম, ইচ্ছে সেই সবের জন্যই হয়েছে। আমরা তো কিছুই না। আচ্ছা, রাজবীর কোথায় আছে? বেরোনোর সময় হয়ে গেছে। রাজবীর! আরে ও বাড়িতে নেই। কখন থেকে ওকে আমি ফোন করছি, ট্রেনের সময় হয়ে গেল। ওর কোচ দুবার ফোনও করেছেন। আমি বুঝতে পারছি না, আমার তো খুব চিন্তা হচ্ছে ওর ব্যাপারে। ও কিছু বলে যায়নি নাকি কোথায় যাচ্ছে? একটা মেয়ে আছে সীমা, ওর সাথেই দেখা করতে গেছে। আমার তো খুব টেনশন হচ্ছে। আপনি তো অযথা চিন্তা করছেন মাসিমা, কিচ্ছু হবে না, চলে আসবে ও। আমার চিন্তা হচ্ছে সীমার পরিবারকে নিয়ে হনুমান। ও বলছিল সিলেকশন হয়ে গেলে সীমার বাড়িতে যাব আর বিয়ের ব্যাপারে কথা বলবো। সীমা নাফের সিং এর মেয়ে, আমার তো খুব ভয় করছে। মাসিমা আপনি... হ্যাঁ আলী স্যার। কি? রাজবীর কখন, কিভাবে? কি হয়েছে? কি হয়েছে হনুমান? রাজবীরের কি হয়েছে? ও ঠিক আছে তো? স্যার, মোবাইল। রাজবীর! ম্যাডাম, ম্যাডাম সামলান। রাজবীর! রাজবীর, আমার ছেলে। যেভাবে ওকে মারা হয়েছে, একটা ব্যাপার তো পরিষ্কার, এই কাজটা কোনো পালোয়ানের স্যার। কার খেতেটা? এই জমিটা কার? আমার জমি। তুই মেরেছিস? কেন মেরেছিস? তুই শান্তি পেয়েছিস তো? আমার ছেলেকে মেরে শান্তি পেয়েছিস তো? আমি তোমার ছেলেকে মারিনি, কিন্তু খারাপ কাজের ফল তো ভোগ করতেই হয়। আর তাছাড়াও কারোর বাড়ির সম্মান নষ্ট করলে এটাই শাস্তি হবে। কি বলছিস? হ্যাঁ? এই গুরু মাইনি আমার, সম্মান দিয়ে কথা বল। আর কি বললি তুই? সম্মান? কিসের সম্মান রে? একবার তোর বাবাকে জিজ্ঞেস কর, কোথায় গেছিল তার সম্মান যখন পালোয়ানিতে রাজবীরের বাবা জগবীর সিং ওর প্যান্ট খুলে সারা গ্রামের সামনে ঘুরিয়েছিল, আর পালোয়ানির অহংকার ভেঙেছিল তোমার। হ্যাঁ, একটা কথা মনে রাখিস, ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমি আজকে, যদি তোদের দুজনের মধ্যে কেউ জড়িত থাকিস রাজবীরের হত্যায়, তাহলে দেখিস কি করব তোদের। মনে রাখিস। চলুন। সীমা জানে কোথায় তোমার মেয়ে? সীমা, ডাকো ওকে। ও ভালো করে জানে আমার ছেলের সাথে কি হয়েছে। ভালোবাসতো আমার ছেলেকে, বিশ্বাস করো আমাকে, ওরা একে অপরকে ভালোবাসতো। সীমা কোথায় বলো? মেয়ে আমার সাবালিকা, আমি জানি না ও কোথায় আছে। আমাদের জন্য ও মরে গেছে,
যদি ওকে কোথাও দেখতে পাও আমাদের বলবে না। চল এখান থেকে, চল। আমার ছেলে, আমার সোনা। কিছু তো অন্তত জানো, হ্যাঁ? কেউ সীমাকে কোথাও তো অন্তত যেতে দেখেছে? আশেপাশে লোকজনকে জিজ্ঞাসাবাদ করো। হ্যাঁ, শোনো, দেখো অজয়, আমার তোমাদের থেকে কিছু না কিছু লিড প্রয়োজন এই কেসে। এটা কোনো পার্সোনাল কেস সলভ করছি না। রাজবীরের রূপে এই দেশ একজন নতুন পালোয়ানকে হারিয়েছে, আর তার খুনিকে এত সহজে পালিয়ে যেতে দেব না, বুঝলে তুমি? হনুমান প্লিজ শান্ত হও, আমরা খুঁজে বের করব। জল খাও, এই জল নিয়ে এসো। আনছি না স্যার। আমি প্রতিজ্ঞা করেছি যে যতক্ষণ রাজবীরের খুনিকে না ধরে নিচ্ছি ততক্ষণ আমি খাবার আর জল স্পর্শও করব না। আরে এসব কি বলছো কি হনুমান? স্যার, স্যার, আমার তো এই কেসটা পরিষ্কারভাবে অনার কিলিং মনে হচ্ছে। রাজবীরের বাবা আর রিমার বাবার মধ্যে পুরনো ঝগড়ার ব্যাপার ছিল। স্যার, এদেরকে ধরে ইন্টারোগেট করা উচিত, সবকিছু জানা যাবে। আর খেয়াল করুন, রাজবীরের লাশ এদের জমিতেই পোঁতা হয়েছে। মানে এরকম একটা কেস, আর তারপরেও সীমার পরিবার রাজবীরকে খুন করার জন্য নিজেদের জমি ব্যবহার করবে? এটাও তো হতে পারে যে কেউ সীমা আর রাজবীরের পরিবারের শত্রুতা বাড়ানোর জন্য এইভাবে মেরেছে, আর জেনে বুঝেই ওর লাশটা ওই জমিতে পুঁতে দিয়েছে যাতে সীমার পরিবারকে সন্দেহ করা হয়। অনেক কিছুই হতে পারে। আর যদি আমরা ধরেও নিই যে এটা অনার কিলিং এর কেস, তাহলে সবচেয়ে আগে আমাদের সীমাকে খুঁজতে হবে, কারণ ওর জীবনেরও ঝুঁকি আছে। কিন্তু সীমার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আমি ওদের পুরো বাড়ি সার্চ করেছি, ওদের বাড়িতে ওর ফোন তো পাওয়া গেছে, কিন্তু সীমা কোথায় সেটা কেউ জানে না। এবার শুধুমাত্র এই সীমাই রয়েছে যে রাজবীরের মৃত্যুর রহস্য জানাতে পারে। ওই আমাদেরকে বলতে পারবে যে রাজবীরের সাথে কি হয়েছিল। সীমাকে খুঁজে বের করতে হবে। হনুমান স্যার, আপনার সন্দেহই ঠিক। রাজবীরের মৃত্যু ঘাড় ভেঙে দেওয়ার কারণেই হয়েছে। হয়তো অল্প কিছু মারামারি হয়েছিল, কিন্তু এটা ছাড়া ওর শরীরে আর কোনো চিহ্ন নেই। তার মানে রাজবীরকে মারার পেছনে কোনো একজন পালোয়ানেরই হাত রয়েছে। আর স্যার, এই রাজবীরও কিন্তু একদমই দুর্বল ছিল না যে কেউ এত সহজে ওকে এভাবে মেরে ফেলতে পারে। আমি যদি বলি যে কেউ ওর বিশ্বাস অর্জন করে ধোঁকা দিয়ে মেরেছে, তাহলে এটা সম্ভব হতে পারে স্যার, কিন্তু সেই পালোয়ান কে হতে পারে? একটা নয় স্যার, এরকম 4 জন পালোয়ান আছে যাদের সঙ্গে রাজবীরের ঝগড়া হয়েছিল, আর এদের আখড়াও ওই রাস্তাতেই আছে যে রাস্তা সীমার বাবার ক্ষেতের দিকে যাচ্ছে। আর স্যার, এই যে ঝগড়া হয়েছিল না, সেটা এনার ঠেলার সামনেই হয়েছিল। একটু বলো তো কি হয়েছিল ওই দিন? সাহেব, ওই ছেলেগুলো আমার ঠেলার থেকে কলা নিয়ে চলে যাচ্ছিল। আরে কি করছো? কেন এমন করছো তোমরা? আরে টাকা দাও। আরে টাকা দে ওকে। টাকা টাকা চাই? আরে খাবো আমরা, টাকাও দেবো আমরা। কি কি করবো আমরা? হ্যাঁ, কি কি করবো আমরা? হ্যাঁ, আরে কি করছো? ছাড়ো ওনাকে। তোমাদের মতো ছেলেদের জন্যই আমাদের সম্মানটা নষ্ট হচ্ছে। যেতে যেতে ওর মধ্যে একটা ছেলে রাজবীরকে হুমকি দিয়েছিল। তোকে তো আমি দেখে নেব। হনুমান, যাও গিয়ে দেখো তো ওই 4 জন কে। কসরত হয়ে গিয়ে থাকলে একবার সকলে বাইরে এসো, রাজবীরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চাই। প্রশিক্ষণ চলছে এখনো দাদা, অপেক্ষা তো করতেই হবে। তাই বলছি, ভদ্রভাবে রাজি হবে নাকি অন্য পদ্ধতি ব্যবহার করব? তাহলে দাদা আপনি আখড়াতে চলে আসুন, কিন্তু শর্তটা এটাই
যদি আপনি আমাদের মধ্যে একজনকেও আখড়ার বাইরে বের করে দেন না, তাহলে আপনি যা বলবেন সেটাই আমরা করব। যা জিজ্ঞাসাবাদ করার করতে পারেন, কিন্তু আমরা যদি আপনাকে আখড়ার বাইরে ফেলে দিই, তাহলে চুপচাপ নিজের টিম নিয়ে বেরিয়ে যাবেন। মহাবলী হনুমানের মহান ভক্ত হনুমান পান্ডে স্যার তোমাদের সকলের সঙ্গে লড়তে প্রস্তুত। কি বলছেন আপনি? স্যার খুব বেশি কিছু বলে ফেললাম না তো? স্যার আপনাকে জানি তো, তাই বলে ফেললাম। যদি আপনি রাজি না থাকেন এক্ষুনি ধরবো এই সব কটাকে। যদি সেটাই হয় তাহলে আমি রাজি আছি। তাহলে চলে আসুন আপনি, স্বাগত আপনাকে। এইবার মজা বুঝবে। অজয়, একজন বাইরে বেরিয়েছে। শোনো ভাই, তোমাদের যদি হাত পা ভেঙে যায় তার দায়িত্ব কিন্তু কোনোভাবেই আমাদের নয়। রাজবীরকেও এইভাবে মেরেছিল তাই না? এইভাবেই? হ্যাঁ, তোকেও এভাবে শেষ করে দে। হ্যাঁ, আরে স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন, স্যার মরে যাবে ও। আরে ম্যাডাম, স্যারকে ছাড়তে বলুন। স্যার আরে মরে যাবে ও। ম্যাডাম, প্লিজ। খেলা শেষ, এবার কাজের কথা বলা যাক। হ্যাঁ, সীমা আর রাজবীর, কি করেছিলি তোরা ওদের সঙ্গে? রাজবীরের সাথে স্যার আমাদের ঝগড়া নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ওকে মারিনি। আর স্যার এই সীমা, স্যার ওর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, সত্যি বলছি স্যার। আর স্যার কাল আমরা আখড়াতে প্র্যাকটিস করছিলাম, তখন দুজন পালোয়ান এসেছিল। তোমরা কোনো মেয়েকে এদিকে আসতে দেখেছো? না তো। যদি পরে আমি এটা জানতে পারি যে তোমরা আমাকে মিথ্যে বলেছো, তাহলে তোমাদের মধ্যে আর কেউ বাঁচবে না। এই দুজনই ছিল তো? হ্যাঁ, ইনি তো। আর তোমাদের ওই 4 নম্বর পার্টনার, কি নাম ওর? সুনীল। হ্যাঁ, স্যার ও দরকারি কাজে এখান থেকে চলে গেছে, নিজের গ্রামে গেছে। গ্রামে গেছে? হ্যাঁ স্যার। মীনাক্ষী, যে গ্রামে গেছে তার ফোন নাম্বারটা নিয়ে নাও, একবার ফোন করো ওকে। 44217। এই মুহূর্তে উপভোক্তার ফোনটি বন্ধ রয়েছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। নাম্বার সুইচ অফ বলছে। তুমি এদের 3 জনের নাম্বার নিয়ে নাও, এদের 3 জনের। আর হ্যাঁ, সীতাপুর থেকে তোমরা 3 জন বাইরে কোথাও যাবে না যতক্ষণ না এই কেস কমপ্লিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, কি? সীমা, সীমা, আমার সোনা। বডি সবার আগে কে দেখেছে? আমি দেখেছিলাম সাহেব, 2 দিন ধরে ওকে খুঁজছিলাম। ওরাই নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছে। আর ওরাই আমার মেয়েকে মেরে ফেলেছে। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এর মুহূর্তে এর জন্য আমাদের সম্মান নষ্ট হয়েছে। এ আমাদের বাড়ির কলঙ্ক ছিল। না না, আমার মেয়ে কখনো কিছু খারাপ কাজ করতে পারে না। ওরাই আমার মেয়েকে মেরে ফেলেছে। সাহেব, আমার মেয়ের খুনিকে আপনারা খুঁজে বার করুন। মাসিমা, আপনি দয়া করে আমাদের কাজ করতে দিন। আপনি নিশ্চিন্তে থাকুন। সীমা আর রাজবীরের খুনিকে কিছুতেই ছাড়বো না আমরা, শাস্তি দেবো ওদেরকে আমরা। মীনাক্ষী, আসুন ম্যাডাম।
দেখে চেনাই যাচ্ছে না। গা থেকে একটাও গয়না খোলা হয়নি। লুট করার জন্য একে মারা হয়নি, কোনো পার্সোনাল শত্রুতাই মনে হয়। কাঁচের টুকরো, একটা ফোন করো। মনে হচ্ছে এটা দিয়েই ওকে খুন করেছে। স্যার, এরকম কাচের টুকরো তো আমি আঁকার হাতে দেখেছিলাম যখন আমরা ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম। 4 জনকে ফোন করো, যে কোনো একজনকে। না স্যার, এদের ফোন নট রিচেবল বলছে। আচ্ছা, জ্যাক। হ্যাঁ স্যার। মীনাক্ষী ম্যাম তোমাকে 4টে নাম্বার দিয়েছিল তো, ওই 4টে লোকেশন চাই এক্ষুনি। স্যার, তার মধ্যে 3টে নাম্বার এক্ষুনি বন্ধ হয়েছে, কিন্তু একটা নাম্বার এখনো রেলওয়ের দিকে মুভ করছে। সেটা কোনো সুনীল রাঠির নামে রেজিস্টার্ড। স্যার, ওটা একটা লোকেশনই স্ট্যাটিক। সুনীলের লোকেশন পাঠাও আমাকে এক্ষুনি, আর বাকি 3 জনেরটা মীনাক্ষীকে পাঠাও। হ্যাঁ স্যার। মীনাক্ষী, সুশান্ত আর অজয়ের সঙ্গে রেলওয়ে স্টেশনের দিকে যাও। 3 জন ওদিকেই রয়েছে। ততক্ষণ আমরা ওই সুনীলের সঙ্গে দেখা করব। অজয়, পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা কর। জ্যাকের কথা অনুযায়ী ওরা রেল রোডের দিকেই গেছে। আর লাস্ট লোকেশন হিসেবে ওদের 3 জনকে এদিকেই থাকা উচিত। যদি এখনো ওরা না বেরিয়ে যায় তাহলে দেখা যাক। লোকেশন এই আশেপাশে কোথাও হবে। এই যে এদিকে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। একে কোনো ওই খেতে যে পাখি তাড়ানোর যে জিনিসগুলো থাকে, ওই স্কেয়ার ক্রো বানিয়ে লাশটাকে লুকোনোর চেষ্টা করেনি তো? হতেও পারে খুনি হয়তো একাই ছিল, আর তাই এই ক্রসটাকে বানিয়েছে, মানে স্কেয়ার ক্রো। কিন্তু জমিতে পুঁততে পারেনি, কারণ আরো 3-4 জন লাগতো। কিন্তু এই শরীরে মাটি লাগানো আছে কেন? স্যার, ব্যাপারটা এমন নয় তো যে এরই 3 বন্ধু একে মেরে দিয়েছে? যেই হোক, ওই 3 জনও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। হ্যাঁ সত্যি, এটা বেশ ভালো খেতে। পুলিশ! এই দাঁড়া বলছি।
তুই আমি তোমায় কিছু জিজ্ঞেস করবো, সেগুলোর উত্তর দেবে। আর ভুল উত্তর দিলে তোমার কপালে ভীষণ দুঃখ আছে। তাই এখনই তোমাকে একটা ডেমো দিয়ে দিই। কে? হনুমান, হনুমান, এক মিনিট, এক মিনিট। হনুমান, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, এবার আমিও একটু কথা বলে দেখি। দেখো রাকেশ, আমরা জানতে পেরেছি যে সীমার মৃত্যুতে তোমাদের 4 জনের হাত আছে। কাঁচের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার রিপোর্ট পেয়ে যাব। তুমি তো ফেঁসে যাবেই। সত্যিটা বলে বাঁচতে পারো। পুলিশকে যদি কোঅপারেট করো, সত্যিটা বলো, তাহলে সাজা একটু কম হতে পারে। তাই বলে দাও, নইলে হনুমানের হাতে ছিল। না না না, ওনাকে না, ওনাকে না, না 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 না, আমি বলছি, আমি সব বলছি। রাজবীরের সঙ্গে আমাদের ঝামেলা হয়েছিল। ওই ভিড় বাজারে আমাদের অপমান করেছিল, আর তাই আমরা তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সীমাকে আমরা রাজবীরের সাথেই দেখেছিলাম। তাই যখন সীমা নিজের দাদা আর বাবার থেকে বেঁচে পালাচ্ছিল, শুনুন, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমার দাদা আর আমার বাবা আমাকে মেরে ফেলবে। গিয়ে ওই ঘরে লুকিয়ে পড়ো আর ভেতর থেকে দরজাটা দিয়ে দাও। যাও। তোমরা এখানে কোনো মেয়েকে আসতে দেখেছো? না তো, কিন্তু ওর বাড়ির লোকেরা চলে যাওয়ার পর আমরা ওকে আমাদের কথার জালে জড়িয়ে সাহায্য করার নামে খেতে নিয়ে গিয়েছিলাম। ওকে ওখানে নিয়ে গিয়ে আমরা বেঁধে ফেলি, যাতে সীমার জন্য রাজবীর যখন ওখানে আসবে তখন আমরা ওর থেকে আমাদের প্রতিশোধ নেব। কিন্তু তার আগেই রাজবীরকে কেউ খুন করে দেয়, আর তখন আমরা ভাবি যে এবার আমরা রাজবীরের থেকে আমাদের অপমানের প্রতিশোধ সীমার উপর অত্যাচার করে তুলব, আর তারপর ওকে মেরে ফেলব। আর যখনই আমরা ওখানে পৌঁছলাম, আমরা দেখলাম সীমা ওখান থেকে বেরিয়ে পালাচ্ছে। আরে এটা কি করলি তুই? একটা কাজ কর, ওর মুখটা নষ্ট করে দে, কেউ যেন ওকে চিনতে না পারে। মিথ্যা কথা বলছিস তুই। না, রাজবীরের মৃত্যুতেও তোদের সকলের হাত আছে। না, যদি এই মুখ থেকে না সত্যি ছাড়া অন্য কিছু বের হয়, তাহলে তোর ঘর আমি মোটকে দেবো। বল সত্যিটা কি? বল। মিথ্যে বলছি না। হনুমান, হনুমান ছাড়ো ওকে। বল সত্যিটা কি? বল। ছাড়ো, হনুমান মরে যাবে, ছাড়ো। এত মাথা গরম করো না তুমি। তোমাদের পরিবার তোমাদেরকে পালোয়ান হতে পাঠায় নাকি অপরাধী? পরিবারের লোকেদের কথা একবারও ভেবেছ? হ্যাঁ, লজ্জা করা উচিত তোমাদের। স্যার, আমরা এক্ষুনি খবর পেয়েছি যে গ্রামে আরেকজন পালোয়ানের ডেড বডি পাওয়া গেছে। এটা তো পালোয়ান অমিত। সীমা আর রাজবীরের মৃত্যু দিয়ে এই কেসটা শুরু হয়েছিল। তারপরে আরো 2 জন পালোয়ান মারা গেছে। এখন তো এটাই মনে হচ্ছে যে পালোয়ানদের সঙ্গে কারোর শত্রুতা রয়েছে। দেখো, 4 জন পালোয়ান ছিল, তার মধ্যে 2 জন মারা গেছে আর 1 জন আমাদের হেফাজতে। এবার বাকি বাবলু। আমরা যদি বাবলুর কাছে পৌঁছে যেতে পারি তাহলে হয়তো খুনিকে আমরা ধরতে পারবো। আর ওর কাছে আমাদের কে নিয়ে যেতে পারে সেটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, তাহলে চলো। আমাদের কাছে আর সময় নেই রাকেশ। তাড়াতাড়ি বলো বাবলুকে কোথায় পাবো। আরে অলরেডি তোমার 2 বন্ধুকে মেরে দিয়েছে। যদি নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে চাস তাহলে বলে দে, না হলে ও কিন্তু যাবে। স্যার ও আজকে 5টার সময় নিজের গ্রামের লোকের ট্রাকে করে কোথায় যাবে। আর স্যার হ্যাঁ, ওরা আজকে ওই বড় রাস্তায় দেখা করবে। এইটুকুই কথা হয়েছিল আমার সাথে। আরে থামো 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 দাদা, এসে গেছি গন্তব্যস্থলে। দাঁড়াও, এই নাও। ঠিক আছে, ধন্যবাদ।
আরে কে ভাই তুই আরে এই এই আমো বলছি একদম নড়বি না, নাহলে গুলি করে দেবো। আস্তে আস্তে এদিকে ঘোরো। ঘোরো। তুমি এদের দুজনকে গাড়িতে তোলো, চলো চল। আরে স্যার চল 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 ওঠো, চল গাড়িতে ওঠ। সীমা, যদি তুমি বেঁচে থাকো তাহলে সেই মেয়েটাকে যার বডি আমরা পেয়েছিলাম, যার শনাক্তকরণ তোমার বাড়ির লোকই করেছিল, আর তুমি এইসব খুন খারাপি কেন করছো? স্যার ওরা আমাকে ওখানে বন্দি করে রেখেছিল। তখন আমি ওখানে কারোর আসার আওয়াজ শুনলাম, আর আমি কে ভেতরে? সীমা দিদি, তুমি? এসব কি? হ্যাঁ, কে করেছে এসব? বাড়ির লোকেরা আমার আর রাজবীরের ব্যাপারে সব জানতে পেরে গেছে। মানে তোমার বাড়ির লোকেরাই তোমাকে বেঁধে রেখেছে? ওসব তোকে পরে বলবো, এখন পালাই এখান থেকে, চল। আরে ভাই এই মেয়েটা পালিয়ে যাচ্ছে, চল চল ধরবো, চল। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তারপর যখন আমি গ্রামে ফিরে আসি তখন জানতে পারি রাজবীর কেউ মেরে দিয়েছে। ওই চারজনকে আমি রাজবীরকে মারার প্ল্যানিং করতে শুনে নিয়েছিলাম। এরা তো রাজবীরের সঙ্গে সঙ্গে আমার ক্ষতি করে আমাকেও মারতে চেয়েছিল। তখন আমি বুঝতে পেরে গেছিলাম যে ওরাই রাজবীরকে মেরেছে। তখন আমি ফিরে এসে ইন্দুর ডেড বডিকে আমার গয়না পরাই। সবার আগে আমি ওই চারজনের মধ্যে সুনীলকে মারি। তারপর ওই অমিতকে। ভুল বুঝে তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়েছো সীমা। রাজবীরকে খুন এই চারজন নয়, অন্য কেউ করেছে। কি? ওই চারজন না হলে আর কে মারবে? সবকিছু আমাদের সামনে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? কিছু একটা আছে স্যার, যেটা যেটা আমাদের চোখে পড়ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে যে রাজীবের খুনি আমাদের চোখের সামনেই রয়েছে, শুধু আমরা চিনতে পারছি না তাকে। কিছু তো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। দেখো, সমস্ত তথ্য এক জায়গায় করে দেখতে হবে। এই যে চারজন পালোয়ান, সীমা, তাদের ভাই জয় সিং, রাজবীরের মৃত্যুতে ডিরেক্টরদের হাত আছে বলে মনে হয় না। এমন একজন মানুষের কাজ যার রাজবীরের মৃত্যুতে বিশেষ কোনো মোটিভ পূরণ হবে। না স্যার, থ্যাঙ্কস। আরে বাবা, যেভাবে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে তুমি নিজেকে টর্চার করছো তাতেও কিচ্ছু হবে না। স্যার, আপনি আমার চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। রাজবীরের হত্যা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। ওর হত্যাকারীদের খুঁজতে হবে, সেটা তাড়াতাড়ি খুঁজতে হবে। স্যার, একটা নিউজ পেয়েছি, ন্যাশনাল টিমে রাজবীরের জায়গায় কোনো সুবোধ সিংকে বেছে নেওয়া হয়েছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে এই সুবোধ সিং সীতাপুরেরই বাসিন্দা। সুবোধ সিং? একবার দেখাও তো। সুবোধ সিং? কি হয়েছে?
তুমি চেনো এই সুবোধ সিংকে? বল বল সত্যিটা কি? বল 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 বলছি, সত্যিটা বল। পালোয়ানি করবি? পালোয়ানি সব ভুলে যাবি তুই। সত্যিটা বল। হনুমান ফেলবো। হনুমান হনুমান দাঁড়াও। হনুমান ছাড়ুন স্যার। এক মিনিট, হনুমান। ছেড়ে দিন। সামলাও নিজেকে। আমরা কিন্তু উর্দি পড়ে আছি, এটা ভুলে যেও না। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে নিজেই নিজের জালে ফেঁসে গেছিস। তুই যা করেছিস তার প্রমাণ আমাদের কাছে আছে। যখন রাজবীরের খুন হয় তখন তোর মোবাইলের লোকেশন ওখানে ছিল। তুই আমার দুটো প্রশ্নের উত্তর দে, কেন আর কিভাবে করেছিস তুই? বলবি নাকি তোকে? বলছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলা স্যার আমার জন্য স্বপ্ন ছিল, আর আমার জন্য স্যার এটা লাস্ট চান্স ছিল। আর নিজের স্বপ্নটা ভেঙে যেতে দেখে স্যার আমি পাগল হয়ে গেছিলাম স্যার, পাগল। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো স্যার, যে স্যার রাজবীর সীমার বাড়ির লোকের কাছে ওর বিয়ের প্রস্তাব নিয়ে গেল। তখন আপনি যতক্ষণ না বলছেন যে সীমা কোথায় আছে আমি যাব না। বাবার কথাটা বুঝতে পারিসনি তুই? চলে যা, চলে যা, না হলে আমি তোকে শেষ করে দেব। আরে 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 দাদা, কি করছেন এটা আপনি? কি করছেন? হ্যাঁ, এটা ভেতরে রাখুন, ভেতরে রাখুন। শান্ত হন, শান্ত। আর তুই কি করছিস রাজবীর? হ্যাঁ, যে সম্পর্কটা এখনো তৈরিই হয়নি তুই সেটা ভেঙে ফেলতে চাইছিস? ছাড় ওকে, ছাড়। তারপর আমি স্যার রাজবীরকে অনেক করে বুঝিয়ে নিয়ে গেলাম, আর আমি ওকে বললাম যে আমি জানি যে সীমার বাড়ির লোকেরা সীমাকে কোথায় লুকিয়ে রেখেছে। রাজবীরকে স্যার আমি খেতে বসিয়ে রাখলাম, আর আমি বললাম যে সীমাকে দেখে আমি আসছি, যাতে আমার উপর কেউ সন্দেহ না করতে পারে। আর স্যার তারপরেই নিজের স্বার্থের জন্য একজন মায়ের থেকে তার ছেলে আর দেশের থেকে এক উঠতি পালোয়ানকে কেড়ে নিলি তুই, শুধু এই জন্য যে ন্যাশনাল টিমে ওর জায়গায় তুই যেতে চাইছিলি। এই মাটির রাজবীরের মতো পালোয়ানের প্রয়োজন, তোর মতো বেইমানের নয়। সুশান্ত, ছেড়ে দাও ওকে। এসো। স্যার জল খেয়ে নিন। তুমি তোমার গুরুদক্ষিণা পূর্ণ করলে হনুমান, জল খাও। স্যার